মায়ের সুখী মন ফালাকের অল্প বয়সী মেয়ে এখনই বাচ্চাটার জন্য ভাবছে। এইসবই মাতৃত্বের অনুভূতি যে ঘাম ঘাম শরীরে আরেকটু এগিয়ে যেতেই ফালাক ভয়ের কারণে আরও বেশি হাঁপিয়ে গেছে। অনেক কষ্টে হাঁটছে শুধু, গলা শুকিয়ে এসেছে পিপাসায়। কোনো রকমে তুতলিয়ে ডাক দেয়, কমলা কাকি। সারা শব্দ নেই তার। কয়েকবার ডাক দিয়ে উত্তর না পেলে আবারও ডাকে, ফরহাদ ভাই। ফরহাদদেরও কোনো সারা শব্দ নেই। ফালাক জানিয়ে ফরহাদ এখন বাইরে, তাও ডাক দিল। এলাকায় বিদ্যুৎ যাওয়া মানে তো ফরহাদের কাছে খবর যাওয়া যে ফালাকের অন্ধকারে কষ্ট হচ্ছে। দৌড়ে ছুটে আসার তো কথা। এই 4টে মাস ধরে ফরহাদ তার বোনের দায়িত্ব পালন করেছে। একটা কাজের বুয়া এনে দিয়েছে ফালাককে। তারও কোনো বিপদ আসলেই ছুটে আসে ফরহাদ। আজ সকালেই বুয়াটা নিজের বাড়িতে বেড়াতে গেছে। একা মেয়েকে এখানে রাখাও দুষ্কর। মর্জিনা যে কিনা ফরহাদের চাচাতো বোন, তাকেই নিজের কাছে রাখতে পারে না আশেপাশের কুনজরের জন্য। ফালাককে রাখা তো আরও কষ্ট, তাও চেষ্টায় গোপনে রাখছে সে জুলফিকারের নজর থেকে রক্ষা পাওয়ার জন্য। ফালাক আবারও কোনো মতে বলে, ফরহাদ ভাই আছো কি? না, সাড়া মিলল না। ফালাক এবার আরেকটু এগিয়ে গেল। কোনো মতে খোলা টিনের কাটা জানালার কাছে এসে দাঁড়ালো। চোখটা বাইরে স্থির রেখে জ্যোৎস্না আলো দেখছে। ওখান থেকে একটু আলো আসে, সেই আলো দেখে শান্তি পাচ্ছে ফালাক। ভয় দূর হলো একটু। এমনিতেও দিন দিন মনোবল শক্তি বৃদ্ধি করেছে ফালাক। আগের মতো আটকে ওঠে না, কিন্তু অন্ধকার হলে সন্তানের জন্য মনটা ভয়ে আঁকড়ে ধরে। বলা তো যায় না অন্ধকারে কখন তার শত্রু এসে তাকে হামলা করে। জানালার কাছে পেয়ারা গাছ, গাছটা একটু দুলছে, বাতাস দিচ্ছে ফালাকের গায়ে। মোমবাতির প্রয়োজন এখন আর নেই, বিদ্যুৎ যখন তখন চলে আসবে। আপাতত এই জ্যোৎস্না আলো আর প্রকৃতির বাতাস উপভোগ করুক। জানালার বাইরে চোখ রাখতেই ফালাক দেখতে পায় মাথার উপর গোল চাঁদ। এই চাঁদের দিকে তাকিয়ে প্রথমে ভাবছে নিজের শৈশবের কথা। এখন তার অনেক কিছুই মনে পড়েছে, কিন্তু সবই যেন ঘোলাটে। এই যেমন তার মনে পড়েছে মা দেখতে কেমন, বাবা দেখতে কেমন ছিল। এগুলো জানতে পারলেও এটা জানতে পারল না মা বাবার সাথে ফালাকের শৈশব কাটলো না কেন। শুধু জানতে পারে তার মাকে খুন করা হয়েছে। সেই সাথে ফালাক জানতে পারল কেন সে তার মাকে ভুলে যায়। এটাও নাকি তার সাথে জুলফিকার ঘটিয়েছে, জাদু করে রেখেছে তাকে। ফালাকের অতীত ভুলিয়ে দেওয়ার জন্য সে কী সব যেন ফালাকের শৈলে মিশিয়েছে। ফালাক টোটকা খেয়ে নাকি কয়েকদিন নিস্তেজ ছিল, তারপর ভুলে যায় নিজের মাকে, সেই সাথে ভুলে যায় ছোটবেলার সবাইকে। রুবাইদাকে মনে রাখার কারণ হলো আশ্রমের পরিচালক জানায় তার মা তাকে একজনের কাছে সুরক্ষিত রাখতে বলেছে, তবে এখন না, যখন আশ্রম থেকে ফালাকের সময় ফুরিয়ে আসবে তখন। রুবাইদা হলো ফালাকের সুরক্ষিত স্থান, তাই তো হলো, কিন্তু কিছু জিনিস অজানা রয়ে গেল। অলৌকিক হোক বা পৃথিবীর কিছু গুপ্ত মায়াজাল, ফালাকের উজ্জ্বল ভবিষ্যৎ করে দিল ধূলিসাৎ। চোখের পানি ফেলে চাঁদের দিকে চেয়ে ফালাক বলে ওঠে, শুনেছি আপনজন হারিয়ে গেলে ওই চাঁদের দিকে তাকালে নাকি তাদের খুঁজে পাওয়া যায়। তবে আমি কেন তোমাকে পাই না মা? তুমি কি তাহলে সবার থেকে আলাদা, যে আমার সাথে চাঁদের মাধ্যমে দেখা দাও না? ফালাক চোখের পাতাটা বন্ধ করে, পানি গড়িয়ে ঠোঁটের কাছে চলে আসে। সেই পানি ওখানে স্থির হয়ে থাকে, কষ্টে মন থেকে বেরিয়ে আসে। কতটা অভাগা হলে নিজের মায়ের খুনিকে ভালোবেসে কপাল পোড়াতে হয়। আমি এর বদলা নিব মা। আমি খুনিদের শান্তিতে ঘুমোতে দিব না। সে যত বড় শক্তিশালী হোক, আমি এতটাও দুর্বল মনের না। আকাশের দিকে চোখ রেখে বলে, আমার বেহায়া মন তার প্রেমেতে পড়ে বড্ড ভুল করে দিল। এই মনকে এখন এমনভাবে গড়ব যেন ওই অন্ধকার রাজ্যের রাজাও কেঁপে উঠবে। পেটে হাত রেখে বলে, আমি তোকে এমনভাবে গড়ে তুলব যে তুই কোনো অসৎ পথ অবলম্বন করতে পারবি না সোনা। তুই আমার নয়নের মণি হবি, তোর বাবার মতো পাপি না। বলতে গিয়ে ডুকরে কেঁদে দেয় ফালাক। গলা আটকে আসে তার। চোখটা বন্ধ করতেই চোখের সামনে ভেসে আসে সেই পাগলাটি জুলফিকারের মুখটা। মানুষটার মুখে হাসি ফুটে থাকতো সর্বদা, চোখে সুরমা, দাড়িগুলো বড় বড়, শ্যামলা মুখের হাস্যোজ্জ্বল এই পুরুষটিকে দেখে একদমই মনে হয়নি সে একজন পাপী।
মুখোশের আড়ালে থাকা ব্যক্তিকে ফালাক যখন চিনতে পারে তার পৃথিবী যেন বদলে যায়। টিনের ঘরের এই জানালার সামনে একটি চায়ের দোকান আছে, সেখানে আছে গুটি কয়েক রিক্সা চালক। ক্লান্ত শরীর নিয়ে বসে দোকানদারকে উদ্দেশ্য করে বলে, এ ভাই, বেশি করে চিনি দিয়ে লাল চা দাও, সাথে করে 2টো পাউরুটি। গলায় ঝোলানো গামছা দিয়ে মুখ ও ঘাড় মুছে আরেকজনকে বলে, রিক্সায় চালিয়ে দিন আর কয় টাকা পাই? কিছু টাকা দাও গো মালিকের কাছে, কিছু টাকা দাও গো রাস্তায় চাঁদাবাজের কাছে। জীবনে পড়াশোনা না শিখে একটা ভুল করলাম। অপর পাশের ব্যক্তি বলে, আর বললেন না কাকা, মাস্টার্স শেষ করেও কোনো কাজ হইল না। সেই তো ঘরে বসে অনলাইনে চাকরি খোঁজ রাখি, বাইরে বাইরে ইন্টারভিউ দেই, দিন শেষে চাকরি পাই না। আব্বা তো আমাকে এখন চাকরির জন্য বাইরে যাওয়ার টাকাটাও দিতে চায় না, বলে এসব চাকরি বড়লোক পায়, তুই মাঠে নাম। কি বলো, কাজ পাও না? আরে না রে কাকা, ওসব জীবন আমাদের জন্য না, এই জন্য বিয়েটাও আটকে আছে। পথচারীর এই কথাটা শুনে ফালাক একচিলতে হাসি দেয়। মাঝে মাঝে রাস্তার মানুষের কথা শুনতে ভালোই লাগে, অন্তত একাকিত্ব দূর হয়। রিক্সা চালক বলে ওঠে, হায় রে জীবন, তাইলে আমি ঠিক আছি। আর যাই হোক, ক্লান্ত শরীর নিয়ে বউয়ের পাশে জায়গা পাই। তুমি তো বউ জোগাড় করতে পারো নাই। আমার বেদনা বুঝলাম না কাকা। লাগাও বেদনার গান, এমন সময় একটা বেদনার গান আর চা হইলে জমবে ভালো। গান তো পারি না, সেই গানটাও নেই। বিদ্যুৎ নাই, গলার সুর নাই, এইক্ষণ বেদনা শেষটাও নাই। বলেই হেসে দেয় সবাই। ফালাক ভাবছে, বেদনার গান শুনলে কি মন ভালো থাকে? একবার গেয়ে দেখবো কি? আরে বাপু, গাও দিনি। লোকটা জোরালো আবদার করতে করতেই যুবকটি মাথা চুলকালো। এই দৃশ্য ফালাক দেখতে পেল না। দোকানটা একটু কোণা দিয়েই আছে, যেটা দেখা যায় না, কিন্তু ওদের কথা শোনা যায়। রিক্সা চালক ভ্রুকুটি করে বলে, আমার চা এসে গেল, তোমার গান তো শুরু হইল না। আরে কাকা, গান তো মাথায় আসে না। একা একা হেসে দিল ফালাক। আচমকাই ওখানে মুসাফির বেশে একজন এসে বসল। দোকানের লোকদের দিকে চোখ রেখে বলে, তোমাদের গান শুনতে মন চায় কেন কাকা? রিক্সা চালক চায়ে চুমুক দিয়ে বলে, মন তো চাই ফুরফুরা থাকতে, তাই। জীবনে কষ্ট আছে নাকি? বহুত কষ্ট জমে আছে। তুমি কে বাপ? মুসাফির হয়ে আছি, নাম তো বলা যাবে না। সে তুমি মুসাফির হইলেও আমাগো লগে তো আসো। একটা গান জানলে ধরাও দেখি, গলা ঝাড়ি দিয়ে। গাইবো? পারলে গাও দেখি। আজকে তো বিদ্যুৎ নেই, দোকানে এই সময় টিভি চালানো থাকে, গান শুনতে ভালোই লাগে। আজকে বিদ্যুতে ঠাড়া পড়ছে। তাহলে লাগাই গান। লাগাও। বলতেই গান শুরু করে দেয়। কিভাবে বোঝাবো তোমাকে, কতটা ভালোবাসে এই মন, এখানে ওখানে তোমাকে খুঁজে যাই পাগলের মতন। তুমি হয়তো বা ভালোবাসো না আমায় আজও, আমি শুরু থেকে চাই তোমায়। যত দেখি তোমাকে মন শিহরে ওঠে, ছন্দরা ছন্দ হারায়। তুমি ছুঁয়ে দেখো আমায়, তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। কখনো কি ভেবেছো আমায় একটু আপন, দূরে দূরে রেখেছো সারাক্ষণ। রাতেরও আকাশে যখন বৃষ্টি বাদল গর্জন, আমারও মনের ভেতর তুফান। আমি শুরু থেকে জানি তুমি হবে না আমারই, তবু আমি পাগল হয়েছি কার কারণে। জানো আকাশ ভরা তারা আর লাগে না যে ভালো, সবই যেন কালো মেঘে ঢাকা পড়ছে। তুমি ছুঁয়ে দেখো আমায়, ও
ও তুমি ছুঁয়ে দেখো আমায়, ছুঁয়ে দেখো আমায়, আমাকে জড়িয়ে বুকে রেখে দাও। গান শেষ হতেই সেই সুরমা চোখ দুটো বন্ধ করে রইল। চোখ বন্ধ রেখেই বড় বড় নিঃশ্বাস নিল। দেখতে না পেলেও কিছুটা বেদনাদায়ক মনোভাব বুঝতে পারল দোকানে থাকা দুজন ব্যক্তি। দোকানদার নিজের মতো চা বানানোয় ব্যস্ত। মাটির চুলায় খড়ি জ্বালিয়ে দুধ চা আর লাল চা বানায়। যার যেটা ভালো লাগে চাইবে, যুবকটি বলে ওঠে। আপনার মনেও কষ্ট আছে ভাই। জুলফিকার চোখ মেলেই তাকালো, ঠোঁট প্রসারিত করে বলে, এই জগতে বাস করিতে দুঃখ নাই এমন কেই বা আছে? আসলেই তাই। আপনার দুঃখ কি নিয়ে ভাই? বউ যে কাছে নেই তাই। কি হয়েছে বউয়ের? রাগ দেখিয়ে হারিয়ে গেছে, আর ফিরবে না বলে মন স্থির করেছে। বউ রাগ করলে রাগ ভাঙাতে হয়। সুযোগ তো দেয় না। ফালাক শুনছে শুধু, মন বলছে ওপাশে জুলফিকার, আবার বলছে না সে হবে না। জুলফিকার যে আসলেই তার আশেপাশে, সে মনের দুটোনায় মানতে নারাজ। মস্তিষ্কের এক অদ্ভুত খেলা, এই সময়টায় খেলতে থাকে। যেটা তুমি অনুভব করো সেটা মন মানতে নারাজ করে দেয়। রিক্সা চালক হো হো করে হেসে বলে, তোমাদের দুজনের কষ্ট দেখি এক। আমার ভাই এত কষ্ট নাই, খেটে খাইলেও আমার রাত যাপন হয় বউয়ের পাশে মাথা গুজিয়ে। জুলফিকার মৃদু হেসে বলে, বউয়ের রাগ ভাঙান কিভাবে কাকা? বউকে ভালোবাসা দেখিয়ে সে যা চায় ওটা এনে দিয়ে। এতে যদি আপনার সর্বস্ব হারা হয়ে যায় তখন? বউ কি আর এসব মানতে চাই? বউরা তো একবার যেটা চাই ওটা চাই বলেই জেদ ধরে রাখবে। শত কষ্টেও এনে দিতে হবে তাকে। জীবন চলে গেলেও এনে দিতে হবে। জুলফিকার ঠোঁট প্রসারিত করলেও কেউ দেখতে পায়নি। যুবক ছেলেটি বলে, আপনি পাগড়ি পরে আছেন কেন ভাই? মুসাফির বেশে ঘুরে শান্তি পাই তাই। আপনার বাসা কোথায়? যেখানে জন্মেছি, কিন্তু মন থেকে না জীবন সঙ্গী ছাড়া। ভাই আসলে বউ পাগলা আছেন ভাই। বউ বুঝলো না শুধু। বউকে নিজের কাছে আনেন, না হলে তো বাঁচবে না মনে হচ্ছে। আনবো আনবো, শিগগিরই আনবো। ফালাক এবার সন্দেহ করে, মাথা উঁচিয়ে উকি মারতে চায়, দেখতে পায় না কাউকেই। কিভাবেই বা সম্ভব? দোকানটা তো ঘরের সোজা না, বরং কোনাকুনি ভাবে। এর মাঝে চারপাশে আলোকিত হলো, বিদ্যুৎ এসেছে, তাহলে মাথার উপর থাকা পাকাটা ঘুরছে। ঘেমে যাওয়া ফালাক এবার একটু গায়ে ঠান্ডা অনুভব করছে। ক্ষণিকের জন্য মাথার উপরে তাকিয়েছিল, হঠাৎ শুনতে পায়, কোথায় যাচ্ছেন আপনি? আমার কাজ শেষ, তাই আজকের মতো চলে যাচ্ছি। সবাই অবাক হলো। রিক্সা চালক তো প্রশ্ন ছুড়ে দিল, এখানে কিছু না করেও কি কাজটা করলে তুমি? জুলফিকার ঠোঁট প্রসারিত করে জবাব দেয়, কিছু কাজ আছে যেগুলো চোখে পড়ে না, কিন্তু আমাদের করতে হয়। বলেই হাঁটা দেয় নিজ মনে। রিক্সা চালক গলা উঁচিয়ে প্রশ্ন করে, তোমার নাম কি? ফালাক উৎসুক হয়ে চেয়ে আছে বাইরের দিকে। মনের মাঝে জানান দিচ্ছে এটা তোর চেনা ব্যক্তিটি, ঠিক সেই ব্যক্তিটি যার থেকে তুই পালিয়ে এসেছিস। জুলফিকার হাঁটা না থামিয়েই বলে, যা জীবনটাই চলে মুসাফিরের মতো, তার আবার নাম। আসল জবাব না দিয়ে জুলফিকার সবাইকে হতাশ করে চলে গেল। হাসছে আপন গতিতে, ঠোঁটে ফুটে আছে হাসি। মনে মনে বলে, সময় হলে তোকে আবারও আবার সিংহাসনে হাজির করবো মেহবুবা। আজ না হয় আমাকে নাইবা চিনলি। এক এলাকায় কারেন্ট না থাকলে আরেক এলাকায় জানা সম্ভব নয়, কারণ বৈদ্যুতিক সংযোগ যে আলাদা। বড়ির জঙ্গলের সামনেই ফাঁকা কালচে আকাশের নিচে বসে আছে চিত্রা। চিত্রার পাশে মাটিতে নির্লিপ্তে গা এলিয়ে আছে ফরহাদ। দুজনের মধ্যে প্রণয় সম্পর্ক গড়ে উঠেছে বেশ ভালোভাবে। চিত্রা মাটিতে থাকা ঘাস নিয়ে আঙুলে মুড়িয়ে দেখছে, অতঃপর ফরহাদের দিকে ছুঁড়ে মেরে বলে, আমার ভাইটা আসলেই ফালাককে ভালোবাসে, অতটাও খারাপ না যতটা আমরা ধরে নিয়েছিলাম। আমি জানি গুরু মনের দিক থেকে খারাপ না, কিন্তু নিজের সন্তানকে এই পৃথিবীতে আনবে না গুরু, কারণ সেই যে গুরু জীবনের সর্বনাশ। এই সন্তানকে দিয়ে গুরুর আর গুরুর শক্তিকে ধ্বংস করা হবে। এগুলো কি বাস্তবে সম্ভব? হ্যাঁ সম্ভব, এগুলো সবই সম্ভব। আমরা মনে করি এগুলো কাল্পনিক, বাস্তবে এগুলো হয় না। কিন্তু কালো জাদু, বদনজর বাস্তবে আছে।
এগুলো করা হয় বেশি বাচ্চাদের নিয়ে, না হয় অপবিত্র শরীর নিয়ে। চিত্রার গায়ে কাঁটা দিল, ভয় করছে একটু। ফরহাদ হাসলো বুঝতে পেরে। ফরহাদের হাসি দেখে চিত্রা ভ্রুকুটি করে কয়েকটা কিল বসিয়ে দেয় ফরহাদের বুকের ওপর। এর মাঝে একজন ভ্যানে করে যেতে যেতে বলে, তেঁতুলতলার দিকে কারেন্ট গেছে, ওই দিক দিয়ে আসলাম। ফরহাদ শুনতে পেয়ে উঠে বসে। চিত্রা ভ্রুকুচকে বলে, কি হলো? বোনটা বাসায় একা আছে, পেট ফুলে কুমড়া হয়ে আছে। বাড়িতে কামলা কাকি নাই যে বোনকে আজকে দেখবে। আমি তো ভুলেই গিয়েছিলাম, কামলা কাকি থাকলে এত চিন্তা করতাম না। এখন তুমি বাড়িতে যাও। আচ্ছা আমি যাচ্ছি, তুমিও যাও তাহলে। আগে তুমি বাড়িতে যাও, তারপর আমি যাচ্ছি। চিত্রা দাঁত বের করে মিষ্টি হেসে বলে, আচ্ছা বাবা যাচ্ছি, কত চিন্তা আমাকে নিয়ে। ফরহাদ উত্তর না দিয়ে তাকিয়ে আছে। চিত্রা ঢুকলো সওদাগর মহলের মধ্যে। সদর দরজা দিয়ে ঢুকে বাইরে চোখ রেখে বাম হাত উঁচিয়ে বিদায় জানালো ফরহাদকে। ফরহাদ ভ্যানে উঠে আপন মনে গান গাইতে গাইতে চলে যায়। যাওয়ার পথে জুলফিকার দেখতে পায় তার খাস দাসকে। এখন আর জুলফিকারের সাথে সাক্ষাৎ করে না সে। যে বাসায় ফরহাদ থাকতো ওখানে যায় না বলে জানতে পেরেছে জুলফিকার। যদিও এগুলো তার খোঁজ নেওয়ার সামান্য অভিনয় মাত্র। জুলফিকার খুব ভালো করেই জানে ফালাক কোথায় আছে, তার মির্জাফর কোথায় আছে, সব কিছু জানে সে। ফরহাদ গান গাইছে, যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে, আহা চাঁদ উঠেছিল গগনে, আহা চাঁদ উঠেছিল গগনে। জুলফিকার মৃদু হাসল মাথাটা সহ। মুখ বড় কালো রুমাল দিয়ে ঢেকে রাখার কারণে দেখা গেল না। মির্জাফর যখন ভ্যান নিয়ে চলে যেতে নেয়, জুলফিকারের পাশ কাটিয়ে চোখটা এক পলক জুলফিকারের দিকে যায়। অন্ধকার বলে বুঝতে পারল না কে। ভ্যানে ছোট্ট একটা আলোর ব্যবস্থা থাকে, যেটা রাস্তার সোজা বরাবর ব্যবহার করে রাতের বেলায়ও চলাচল করা যায়, কিন্তু পাশের কাউকে স্পষ্ট দেখা যায় না। চিত্রা ভেতরে ঢুকতে প্রশ্নের শিকার হয়। কোথায় গিয়েছিলে এত রাতে? পাশ ফিরে বিরক্তিতে তাকালো তাহিরের দিকে। কোন অধিকারী জিজ্ঞেস করছেন আপনি? আমরা একই পরিবারের। আমার বাবা মা আছে, ভাই আছে, এমনকি এই বাড়ির গুরুজন অনেকে আছে। তাই আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না। কারণ কি জানেন? কারণ আপনাকে আমার পছন্দ না, তার উপর আপনি আমার উপরে অধিকার ফলাতে আসেন। এগুলো আমার ভালো লাগে না। চিত্রা, আমি তোমাকে বলতে পারল না। চিত্রা না শুনে উপরে উঠল। তাহিরকে পছন্দ করে না চিত্রা, বিশেষ করে তাহিরের আসল চরিত্র কি এটা জানার পর থেকেই এই অবস্থা। বাড়িতে এসে ফরহাদ দৌড়ে গিয়ে দরজায় কড়া নাড়ে। ফালাক একটু আটকে ওঠে। কে? বোন, আমি ফরহাদ। ফালাক স্বস্তির ঢোক গিলে বলে, আসছি ভাই। ফালাক মাথায় কাপড় ভালো করে দিয়ে দরজা খুলতেই ফরহাদ বলে, বিদ্যুৎ ছিল না শুনলাম। গেছিল কিছুক্ষণের জন্য। কোনো অসুবিধা হয়নি তো? না, একটু ভয় পেয়েছিলাম আর কি। কমলা কাকি কোথায়? ও, তোমাকে জানানো হয় নাই, গ্রামে গেছে সমিতির কাজে। কখন আসবে? ভোরবেলায় চলে আসবে, সন্ধ্যায় যাইতো না। গেছে তার মায়ের জন্য, সমিতির টাকা আদায় করা লাগবে তাই। ফালাক মাথা উঁচু নিচু করে। ফরহাদ বলে, তুমি বিশ্রাম নেও, রাতের খাবার সব ও তাকেই রাখা আছে, ক্ষুধা লাগলে খাইও। তুমি খাবা না ভাই? না, আজ আমার বাটুলটা মনের বাইরে থেকে খাওয়া করে এসেছে। বিরিয়ানি ছিল বুঝলা বোন, সেই স্বাদের বিরিয়ানি। তোমার জন্যও আনতাম, কিন্তু লোভে পড়ে সব খেয়েছি। ফালাক মৃদু হেসে বলে, সমস্যা নেই ভাই, আমি এখন কিছু খাবো না। তাই তো আমি গেলাম, অসুবিধা হলে ডাক দিও। আজকে কাকের ঘরে আমি ঘুমাবো, তাহলে তোমার ডাক শুনতে পাবো। ফালাক সম্মতি দেয়। ফরহাদ যেতে নিলে পেছন থেকে আবারও ফালাক বলে, আচ্ছা ফরহাদ ভাই, এখানে কি ওনার আশা হয়? ফরহাদের পা থমকে গেল। উনি বলতে গিয়ে এটা ফরহাদ জানে। পেছন ঘুরে বলে, গুরু নিজের অপ্রয়োজনে কোথাও যায় না, বিশেষ করে জঙ্গলেই তার কাজ। তাই চিন্তা করো না, ওখানে গুরু আসবে না।
ফালাক স্বস্তি পেল, পেটে হাত রেখে নিজেকে বিপদ মুক্ত করার সান্ত্বনা পেল। এই সন্তান সুরক্ষিত থাকা মানেই সব সুরক্ষিত। কিন্তু ফালাককে তো এবার এই জাদুর জগৎ নষ্ট করতে হবে। এই কালো জাদু খারাপ কাজ, এটা দ্বারা মানুষের জীবনকে নষ্ট করে দেয়া হয়। কালো জাদুর জন্য কারো সংসার ভাঙে তো কারো জীবনটাই শেষ হয়ে যায়। এত বড় বাজে কাজ জেনে শুনে ফালাক সফল হতে দেবে না, নিজ হাতে যেভাবেই হোক শেষ করবে। তার আগে জানতে হবে এই গুপ্ত গুহায় আছে কি। ফরহাদের থেকে আকারে ইঙ্গিতে অনেক কিছুই জানতে পারে। এই যেমন মাত্রই জানতে পারল জুলফিকার নিজের কাজ শুধু জঙ্গলেই মেটায়।